স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। জ্বালানি তেল সংকটে সাগরে মাছ ধরতে যেতে পারছে না জেলেরা, বিপাকে পরিবার। 24 ঘন্টায় হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু, হাসপাতালে বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। বাংলা বর্ষবরণ ও বিদায় উৎসব বৈশাখী ঘিরে মেতেছে পার্বত্য অঞ্চল, নানা আয়োজন। এবারে বিস্তারিত। ডিজেল সংকটে সাগরে যেতে পারছে না জেলেরা। ট্রলার নিয়ে বেকার অবস্থায় উপকূল এলাকার লক্ষাধিক জেলে। ফলে আড়তদার, পাইকার ও শ্রমিক সহ মৎস্য আহরণের উপর নির্ভরশীল লাখো মানুষের কর্মসংস্থান অনিশ্চয়তায় পড়েছে। তেল পানি যদি আমরা পাই সাগরে যাই দুইটা মাছ ধরতে পারি, দুইটা মাছ ধরতে পারলে আমরা ইনকাম করিয়া বাল বাচ্চা বউ পোলা পান ইত্যাদি সবাই বাঁচাইতে পারি, কিস্তি কুস্তি সব দিতে পারি। আর যখন এখন তেলের সংকটে এখন কিছু করতে পারতে আসি না, এখন সব কিস্তি মিস্তি যেখানে যায় ইত্যাদি সব বন্ধ। আমরা খুব কষ্টে আছি, এখন যে কষ্টের শেষ নাই। জেলে আব্দুর রহমানের আয়ই চলে 5 সদস্যের পরিবার। বর্তমান পরিস্থিতিতে সংসার চালানো ও ঋণের কিস্তি পরিশোধ নিয়ে তিনি চিন্তিত। এমন অবস্থা দক্ষিণ অঞ্চলের অধিকাংশ সমুদ্রগামী ট্রলার মালিক ও জেলেদের। এরই মধ্যে এপ্রিলের মাঝামাঝি গভীর সমুদ্রে মাছ ধরার ওপর শুরু হচ্ছে 58 দিনের নিষেধাজ্ঞা। আড়তদারেরও সমস্যা, আমাদেরও সমস্যা, কামকাজ নাই। কেউ চায় 130, 40, 50, এমনকি 60-70 টাকাও রাখে তেল আমাদের থেকে। আমাদের অত টাকা নেই, আমরা কিনতে কিনবো তেল। দুইটা দোহান থেকে এইভাবে তেল নিছি, দুইটা দোহান থেকে কয়েকদিন পর সাগর অবরোধ, এই অবস্থা তেলের এখন আমার খুব কষ্ট। বঙ্গোপসাগর ও চরফ্যাশনের উপকূলীয় এলাকায় নদ নদীতে মাছ আহরণ 70 থেকে 80% কমে গেছে বলে দাবি করছেন জেলেরা। এতে সমুদ্র উপকূলীয় অঞ্চলের মৎস্য বন্দর ও মোকামগুলোতে স্থবিরতা দেখা দিয়েছে। যেখানে যাচ্ছে আমরা যেখান থেকে তৈরি নিতাম তার কাছে তৈরি নেই, যার কারণে আমাদের বোট সমুদ্রে পাঠাইতে পারতেছি না। বর্তমানে কর্মচারী বসে আছে, এদের বেতন দিতে পারতেছি না। এত তেল বন্ধ হয়েছে, বড় হইতে যুদ্ধ লাগছে, যুদ্ধ হইতেই তেলের সংকট আরম্ভ হয়েছে। তেল ছাড়া তো ট্রলার চলবে না, এই কারণে আমাকে মাছ ধরতে পারতে আসিনি। 7 দিন 8 দিন ফিশিং করলে আমাদের 2500 বা 2000 তেল ডিজেল লাগে। এই ডিজেলের সংকটে আমরা বেশি বিভ্রান্তির ভিতরে আছি, কোনো মাছ ধরতে পারতেছি না। জেলা মৎস্য বিভাগ জানিয়েছে মাছ ধরার নিষেধাজ্ঞা চলাকালীন সহায়তা পাবে জেলেরা। ডিজেল ক্রাইসিস সেন্ট্রাল ইস্যু, এটা এই মুহূর্তে আমার ঠিক জানা নাই। বিজিএফ বিতরণ কার্যক্রম চলমান আছে, এটা চলছে। এর বাইরেও যে 4টা অভয়াশ্রম আছে, অভয়াশ্রমের সাথে একেবারে সংশ্লিষ্ট 24,000 জেলে যারা আশেপাশে গ্রাম, তাদের আলাদা আরেকটা খাদ্য সহায়তা প্রদান করা হবে। জ্বালানি সরবরাহ নিশ্চিত করা না গেলে সমুদ্রগামী মৎস্য খাতে বিপর্যয় নেমে আসার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ। দেশব্যাপী তেলের পাম্পগুলোতে এখনও যানবাহনের দীর্ঘ সারি। ভোগান্তি এড়াতে জেলা প্রশাসন থেকে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। নওগাঁয় ভোগান্তি অনিয়ম রোধে প্রায় সকল ফিলিং স্টেশনে জেলা প্রশাসন চালু করেছে ফুয়েল ব্যবস্থাপনা অ্যাপ। বর্তমানে জেলার 29টি ফিলিং স্টেশনে এই অ্যাপের মাধ্যমে জনপ্রতি 500 টাকার তেল পাচ্ছেন। এছাড়া ফিলিং স্টেশনগুলোতে ট্যাগ কর্মকর্তা ও প্রশাসনিক কর্মকর্তাদের পর্যবেক্ষণ কমেছে অনিয়ম। তবে পাবনার তেল পাম্পগুলোতে শুক্রবার মধ্যরাতে জ্বালানি তেলের জন্য দীর্ঘ লাইন দেখা গেছে। এজন্য মোটরসাইকেল চালকদের পাশাপাশি ট্রাক, বাস ও প্রাইভেট কার চালকরা ভোগান্তিতে পড়েন। পাম্প কর্তৃপক্ষ জানিয়েছে যতক্ষণ স্টক থাকছে ততক্ষণ তারা তেল সরবরাহ করছেন। এদিকে জেলার সাথিয়ায় অতিরিক্ত দামে তেল বিক্রির দায়ে জরিমানা ও 210 লিটার তেল জব্দ করেছে স্থানীয় প্রশাসন। চব্বিশ ঘন্টায় হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডাক্তার শঙ্করকে বিশ্বাস জানান, গতকাল সকাল 9টা থেকে আজ সকাল 9টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে 29 জন রোগী ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে হাম আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে 136 জন। চলতি বছরে হামের উপসর্গ নিয়ে মোট ভর্তি হয়েছে 508 জন রোগী, আর হামের উপসর্গে নিয়ে মৃত্যু হয়েছে 48 জনের। এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ মাইনুদ্দিন খান জানান, গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 20 শিশু ভর্তি হয়েছে এবং এক শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন আছে 72 শিশু। গত 17 মার্চ থেকে হাসপাতালে হাম উপসর্গ নিয়ে 344 শিশু চিকিৎসা নিয়েছে।
এর মধ্যে মৃত্যু হয়েছে 10 শিশুর। চিকিৎসকরা জানান সর্বনিম্ন 3 মাস থেকে 10 বছর বয়সী রোগী হাসপাতালে ভর্তি আছে, তবে হাসপাতালে 6 মাস থেকে 1 বছর বয়সী শিশুর সংখ্যা বেশি। ছুটির দিনেও চলছে জাতীয় সংসদের অধিবেশন। সকালের সেশনে স্পিকারের সভাপতিত্বে অধিবেশনে উপস্থিত ছিলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সরকারি দলের সদস্যরা। সে সময় ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ বিল, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ বিল সহ অন্তত 10টি বিল পাশ হয়। দুপুরের বিরতির পর ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল, সাইবার সুরক্ষা বিল, গ্রামীণ ব্যাংক সংশোধন বিল এবং জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল সহ বেশ কিছু বিল কণ্ঠ ভোটে পাশ হয়। এর আগে সংসদে অর্থমন্ত্রী বলেন, প্রতিকূল বৈশ্বিক পরিস্থিতির মধ্যেই দেশকে এগিয়ে নিতে হবে। বিগত সরকারের আমলে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। সরকারি ঋণের ক্ষেত্রে একটি অস্বাস্থ্যকর পরিবর্তন পরিলক্ষিত হয়। আভ্যন্তরীণ ঋণের উপর অতিরিক্ত নির্ভরতা এবং তুলনামূলক উচ্চ সুদের ব্যয় সরকারের বাজেট ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি করে। আমরা অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে শৃঙ্খলা স্থাপন, নানামুখী চাপ মোকাবেলা করে 2026-27 অর্থবছর বাজেট প্রণয়নের কাজ হাতে নিয়েছি। আমাদের এবারের লক্ষ্য কেবল প্রবৃদ্ধি নয়, বরং একটি টেকসই, স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলা। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে বিএনপি। দলটির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে 12 এপ্রিল পর্যন্ত একই সঙ্গে ফর্ম বিতরণ এবং গ্রহণ কার্যক্রম চলবে। ফর্মের মূল্য ধরা হয়েছে 2,000 টাকা এবং জামানত হিসেবে দিতে হচ্ছে 50,000 টাকা। সকালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও বিএনপির উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, বিগত সময়ের আন্দোলনে ভূমিকা মূল্যায়ন করে সংসদীয় দলীয় বোর্ড মনোনয়নের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন। সবাইকে সেই সিদ্ধান্ত মেনে নেওয়ার আহ্বান জানান তিনি। আজ থেকে দলের মনোনয়ন ফর্ম আমরা এই কার্যালয় থেকে শুরু করছি, কার্যক্রম বিতরণ আমরা শুরু করছি। আমাদের সারা দেশ থেকে মহিলা নেতৃবৃন্দ এসেছেন। এই মহিলা নেতৃবৃন্দ যারা গত 16-17 বছরের সংগ্রামে তাদের অনেকের নিদারুণ দুঃখ, কষ্ট, বেদনার মধ্যে দিয়ে জীবন কেটেছে। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে খেলার সময় ফুটবল পুকুরে পড়লে তুলতে গিয়ে পানিতে ডুবে 2 ভাইয়ের মৃত্যু হয়েছে। বেলা 11টায় উপজেলার কাঁচপুরের রায়েরটেক এলাকায় আদনান ও আব্রাহাম নামে 2 ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়। 2 জনকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। মৃত শিশুরা কুষ্টিয়া জেলার পিরোজপুর গ্রামের জিয়াউর রহমানের ছেলে ও রায়েরটেক খানবাড়ির নিজাম খানের বাসার ভাড়াটিয়া। বর্তমান বিপন্ন অবস্থা থেকে মানবতার জয়গান কেবল সংস্কৃতি আনতে পারে। এক্ষেত্রে রবীন্দ্রনাথের গান ও কবিতার জুড়ি নেই বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলনে তারা এসব কথা বলেন। 2 দিন ব্যাপী এই সম্মেলনে প্রায় 400 প্রতিযোগী অংশ নিচ্ছে। জয় 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 রে মানব, অভ্যুদয় মন্দ্রী উঠিল মহাকাশে। এই মন্ত্রে রাজধানীর শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে 2 দিনব্যাপী জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীরা এতে অংশ নিয়েছেন। উদ্বোধনী পর্বে ইমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, রবীন্দ্রনাথ বাঙালি জীবনের সাথে নিবিড়ভাবে জড়িয়ে আছেন। বাঙালির মানুষ গঠনে তাঁর অবদান চিরস্মরণীয়। বর্তমান সময়ের অস্থিরতা, বাংলা ভাষা ও সংস্কৃতির ওপর যে আঘাত আসছে তা প্রতিহত করতে রবীন্দ্রনাথের গান ও কবিতার জুড়ি নেই বলেও মন্তব্য করেন তিনি। আমরা দেখছি যে সঙ্গীতের চর্চা ঘরে ঘরে হতো, পারিবারিকভাবে হতো, প্রাতিষ্ঠানিকভাবে হতো, সেটা কেমনভাবে সংকীর্ণ হয়ে গেছে এবং কেমনভাবে বাংলাদেশ, সেই রবীন্দ্রনাথই বলেছিলেন, প্রাণহীন, গানহীন একটা জায়গাতে পরিণত হচ্ছে। সভাপতির বক্তব্যে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বলেন, বৈশ্বিকভাবে মানুষ এখন বিপন্ন বোধ করছে। 1000 বছরের পুরনো সভ্যতা ধ্বংসের আয়োজনে হারিয়ে যাচ্ছে মানবতা। আবার দেশেও মানুষ ও সমাজ নানাভাবে আক্রান্ত হচ্ছে।
এই অবস্থা থেকে মানবতার জয়গান কেবল সংস্কৃতি আনতে পারে। প্রতিটি সভ্যতা পৃথিবীর ইতিহাসে নানাভাবে নানা রকম অবদান রচনা করেছে এবং পারস্যের সভ্যতা সেইখানে সভ্যতার আরেকটি বড় স্তম্ভ। বাংলার সভ্যতা হাজার বছরের প্রাচীন সভ্যতা, সেটার ধারাবাহিকতায় আমরা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই খর্বিত বাংলা ভূখণ্ড, কিন্তু অধিকাংশ বাংলা ভূখণ্ড নিয়ে বাঙালির স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করেছি। পুরো দেশ থেকে আসা প্রতিযোগীদের মধ্য থেকে বাছাই করে যারা উত্তীর্ণ হয়েছেন তারাই উদ্বোধনী পর্বে অংশ নিয়েছেন। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। বাংলা বর্ষবরণ ও বিদায় উৎসব বৈশাখী ঘিরে মেতেছে পাহাড়। ব্যস্ত সময় কাটাচ্ছে পার্বত্য শহর, নগর আর পল্লীগুলো। উৎসব মুখর পরিবেশে চলছে নানা আয়োজন। প্রতি বছরের মতো এবারও এক সপ্তাহ আগে থেকেই শুরু হয়েছে প্রস্তুতি ও আয়োজন। পাহাড়ের মানুষের কাছে বৈশাখী শুধু উৎসব নয়, এটি তাদের সামাজিক বন্ধন, সংস্কৃতি ও ঐতিহ্যের গভীর বহিঃপ্রকাশ। চাকমাদের বিজু, ত্রিপুরাদের বৈশুখ, মারমাদের সাংরাই ও অহমিয়ারা বিহু নামে আলাদাভাবে উদযাপন করে এ উৎসব। সম্মিলিতভাবে এগুলো বৈশাখী নামে পরিচিত। প্রতি বছর শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় বৈশাখীর প্রথম আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানের প্রথম দিন বর্ণাঢ্য শোভাযাত্রা ছাড়াও পরিবেশন করা হয় সাংরাই জল উৎসব, ঐতিহ্যবাহী পাজন রান্না প্রতিযোগিতা, ত্রিপুরা গড়াই নৃত্য, ঘিলা খেলা ও মো জনগোষ্ঠীর নাটক। এছাড়াও ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলা, শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পিঠা উৎসব, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ঐতিহ্যবাহী যন্ত্রসঙ্গীত, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মঞ্চনাট্য পরিবেশন হয়ে থাকে। বছরের না এবারও বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আনন্দ র্যালির মধ্য দিয়ে আমরা পয়লা বৈশাখ, বিজু, বৈশাখী তথা যে নামে রাখুক না কেন এই ধরনের শোভাযাত্রা করছি। আজকে জেলা পরিষদের র্যালি অনুষ্ঠিত হচ্ছে। আমরা বন্ধুরা মিলে সবাই নিজস্ব ঐতিহ্যবাহী ড্রেস পরে এসেছি। প্রায় 1 বছর পরে এরকম অনুষ্ঠান হচ্ছে। সাংগে র্যালি শোভাতে এসে আমাদের ঐতিহ্যবাহী পোশাক পরে আমরা র্যালি এসে আমার খুব ভালো লাগতেছে। পাহাড়ি অঞ্চলের ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতি চর্চার পাশাপাশি সক্রিয়তা রক্ষায় বৈশাখী উৎসবকে ঘিরে মিলিত হয় সকল সম্প্রদায়ের মানুষ। আমরা চাই খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে এরকম একটা পুণ্যমিলন এবং বৈশাখী উৎসবের আমেজটা ধারাবাহিকতা বজায় থাকুক এবং আমরা সকলে পাহাড়ি বাঙালি সকলে মিলে শান্তি এবং সুখী সমৃদ্ধি খাগড়াছড়ি করার জন্য সবাই একসাথে কাজ করে। বৈশাখী কেবল একটি উৎসব নয়, বরং পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্য, সংস্কৃতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য প্রকাশ। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তাকক্ষ। আগামী এসএসসি সহ সকল পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী আনাম এহসানুল হক মিলন। একই সাথে পরীক্ষায় নকল প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। সকালে চট্টগ্রাম শিক্ষা বোর্ড আয়োজিত মত বিনিময় সভায় ভার্চুয়ালি অংশ নেন শিক্ষামন্ত্রী। চট্টগ্রাম কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় কেন্দ্র সচিবদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষার মান উন্নয়নে নানামুখী উদ্যোগ নিয়েছে সরকার। এসব উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানান তিনি। এবার প্রশ্নপত্র ফাঁস হলে সংশ্লিষ্টদের কঠিন আইনের আওতায় আনা হয়েছে। যদি কোনো শিক্ষক প্রশ্নপত্র বা কোনো কেন্দ্র সচিব যদি প্রশ্নপত্র পাওয়ার সাথে সাথে এগুলি যদি মিডিয়ার মাধ্যমে টেক্সট করে দেন, তাহলে সেই ক্ষেত্রে আমরা এগুলি আইডেন্টিফাই করতে পারবো। প্রশ্নপত্র ফাঁস একটি কঠিন ব্যাধি। এই প্রশ্নপত্র ফাঁস কোনো অবস্থাতেই আমরা হতে দেব না এবং হতে পারবে না। কারণ আপনারা ইতিমধ্যে আমার এই বিষয়গুলো কতটা আমার সদিচ্ছা রয়েছে, কতটা আমি সিরিয়াস আপনারা জানেন। আমি কিন্তু আই উইল টেক এভরি কর্নার। সংবিধান সংশোধন হবে নাকি সংস্কার, এই ইস্যুতে এখন মুখোমুখি অবস্থানে সরকার ও বিরোধী দল। সরকারি দল বিএনপির প্রস্তাবিত বিশেষ সংসদীয় কমিটিকে ঘিরে চলছে বিতর্ক, আর আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলের সদস্যরা।
2024 সালের 6 অক্টোবর অন্তর্বর্তী সরকারের গঠিত সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ এবং রাজনৈতিক ঐকমত্যের কথা বলে সংবিধান সংস্কার পরিষদ গঠনের সিদ্ধান্ত নেয় সরকার। পরিকল্পনা ছিল জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্যরা আলাদা শপথ নিয়ে 180 দিনের মধ্যে সংবিধানের মৌলিক পরিবর্তন আনবেন। তবে বিপত্তি বাধে বিএনপির সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে অস্বীকৃতি জানালে দলটি মনে করে জাতীয় সংসদের হাতেই থাকবে সংবিধান সংশোধনের ক্ষমতা। ফলে শুরু থেকেই বিপরীতমুখী অবস্থানে দেখা যায় সরকার ও বিরোধী দলকে। বিএনপি বলছে, জুলাই সনদের সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 জারির এখতিয়ার রাষ্ট্রপতির ছিল না, তাই পুরো প্রক্রিয়াটি অবৈধ। বিপরীতে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দলটির। যেখানে সংসদের প্রতিনিধিত্বকারী সব রাজনৈতিক দলের প্রতিনিধি থাকবেন, স্বতন্ত্র সদস্যরা থাকবেন, সরকারি দল বিরোধী দল সবাই মিলে আলাপ আলোচনার ভিত্তিতে সংবিধান সংশোধনের জন্য আমরা একটা রিপোর্ট প্রণয়ন করব। সংসদে প্রস্তাবটি নীতিগতভাবে গৃহীত হলেও সদস্য সংখ্যার অনুপাত নিয়ে সরকারি দলের সাথে বিরোধী দলের মতানৈক্যের মধ্যে আটকে আছে কমিটি গঠন প্রক্রিয়া। এখানে আমাদের আহ্বান থাকবে যে দুই দিক থেকেই সমান সংখ্যক সদস্য নিয়ে যেন ওই কমিটি গঠিত হয়। 219 জন সংসদ সদস্যের প্রতিনিধিরা পাবেন 50%, 77 জনের প্রতিনিধিরা পাবে 50%। এটা কোথায় আছে মাননীয় স্পিকার? কমিটিতে বিরোধী দল যোগ দেবে কিনা এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে বিএনপির প্রস্তাবিত কমিটি অগ্রহণযোগ্য ও বেআইনি বলছে এনসিপি। তারা যে সংশোধনী কমিটির কথা বলতেছে সেটা আদতে কোনো আইনগত এখতিয়ার সম্পন্ন কোনো কমিটি নয়। সংবিধান সংস্কার পরিষদের যে কমিটি সেটার দিকে আমরা অগ্রসর হতে চাই। তবে আইন বিশেষজ্ঞরা বলছেন, অতীতেও বিশেষ কমিটির মাধ্যমে সংবিধান সংশোধন হয়েছে। কমিটিতে সমান প্রতিনিধিত্বের দাবি বাস্তবসম্মত নয়। বিএনপির তো মেজরিটি সংখ্যক সদস্য থাকবে, এইটাই তো গণতন্ত্রের মূল স্তম্ভ, তাই না? যে মেজরিটির কথা শুনতে হবে আপনার। এখন যারা বলছেন যে তাদেরকে সমান সংখ্যক পদ দিতে হবে, তারা এটা সাংবিধানিক প্রক্রিয়াকে ইগনোর করছেন। কিন্তু সংসদের ভিতরে থাকলে সংসদের রুলস অফ প্রসিডিওর, সংবিধান এর বাইরে যাই বলেন এটা অন্যায় এবং অবৈধ। বিশেষজ্ঞরা বলছেন, সংখ্যাগরিষ্ঠের ভোট নিয়ে সরকার গঠন করা দল বিএনপি বিরোধী দল ছাড়াই সংবিধান সংশোধন করলে তা আইনি জটিলতার মুখে পড়বে না। তবে বিষয়টি রাজনৈতিকভাবে একপেশে হতে পারে এবং তা নিয়ে পরবর্তীতে রাজনৈতিক অস্থিরতা তৈরির আশঙ্কা রয়েছে। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, জাতীয় সংসদ ভবন, ঢাকা। আন্তর্জাতিক। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনার আয়োজক দেশ পাকিস্তানের ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে 2 দিনের সাধারণ ছুটি চলছে। পাশাপাশি জোরদার করা হয়েছে নিরাপত্তা। নাগরিকদের চলাচলে শহর দুটিতে আরোপ করা হয়েছে লকডাউনের মতো কঠোর বিধিনিষেধ। বৃহস্পতিবার ও শুক্রবার এ ছুটিতে সব স্কুল ও সরকারি কার্যালয় বন্ধ থাকবে। এমনকি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যেমন ফেডারেল কোর্ট, ইসলামাবাদ হাইকোর্ট এবং নির্বাচন কমিশনও বন্ধ রয়েছে। শুধুমাত্র সরকারি যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। বিদেশি কূটনীতিকদের নিরাপত্তার জন্য সড়কে লোকজনের উপস্থিতি কমাতেই এই ব্যবস্থা পাকিস্তান সরকারের। আগামীকাল পাকিস্তানে আনুষ্ঠানিকভাবে এ শান্তি আলোচনার কথা রয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌরুট হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহনে ইরানের কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় তেলবাহী ট্যাঙ্কার থেকে ইরানের মাশুল আদায় এখনই বন্ধ করতে হবে। এছাড়া হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের স্বাধীনতা ফিরিয়ে আনার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মধ্যে টেলিফোনে কথা হয়েছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, লেবাননের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে যাচ্ছে তার সরকার। এই আলোচনার মূল লক্ষ্য ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ ও শান্তি প্রতিষ্ঠা। খেলার খবর। দেশে ফিরেছেন দক্ষিণ এশিয়ান রিলেশনস টুর্নামেন্টে স্বর্ণপদক জয়ী বাংলাদেশের 2 ব্যাডমিন্টন খেলোয়াড় সিফাতুল্লাহ গালিব ও নাজমুল হাসান জয়। পাকিস্তান থেকে ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। এ সময় তাদেরকে ফুল দিয়ে বরণ করেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাসেল কবির সুমন সহ সংস্থার সদস্যরা। প্যারা অলিম্পিক কমিটি অব বাংলাদেশের মহাসচিব মারুফ আহমেদ মৃদুলও এ সময় উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে পুরুষ দ্বৈতের ফাইনালে নেপালের জুটিকে 2-1 সেটে হারিয়ে পদক জেতেন বাংলাদেশের সিফাতুল্লাহ গালিব ও নাজমুল হাসান জয়।
তো আমাদের একটা প্লেয়ার সেক্রেটারি পাইছি আমরা, উনি আমাদের আসলে আমরা বলা ছাড়া উনি অনেক কিছু করতেছেন আমাদের জন্য। একটা ইন্দোনেশিয়ান কোচের আন্ডারে আমরা সাফের ক্যাম্প করেছি। ফেডারেশনের কাছে চাওয়ার মতো কিছু নাই আপাতত, কারণ ওনারা আমাদের যে সেক্রেটারি এখন আছে রাসেল কবির সুমন, উনি নিজে প্লেয়ার ছিলেন এক সময়, এখন হচ্ছে উনি সংগঠক। উনি জানেন যে অ্যাকচুয়ালি একটা প্লেয়ারের জন্য কি দরকার বা তারে কখন কি দিতে হবে। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। জ্বালানি তেল সংকটে সাগরে মাছ ধরতে যেতে পারছে না জেলেরা, বিপাকে পরিবার। 24 ঘন্টায় হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু, হাসপাতালে বাড়ছে আক্রান্ত রোগী। বাংলা বর্ষবরণ ও বিদায় উৎসব বৈশাখী ঘিরে মেতেছে পার্বত্য অঞ্চল, নানা আয়োজন। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ সন্ধ্যা 6টা 40 মিনিটে দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।